আজ আমরা গভীর রাতের অতিথি গল্পটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একটা পাহাড়ি শহরের পটভূমিতে লেখা একটা অতিপ্রাকৃত প্রতিশোধের গল্প। এক গ্যাংস্টারের আত্মা ফিরে এসে তার খুনিদের শেষ করছে। একদম। আর গল্পের শুরুটা বিশেষ করে ইন্সপেক্টর মোহিত আর কনস্টেবল টিটুর গাড়ির ভেতরে দৃশ্যটা দারুণ একটা উত্তেজনা তৈরি করে। ঠিক। কিন্তু আমার প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলতে ইচ্ছে করছে সেটা হলো গল্পের গতি। আমার মনে হয়েছে গল্পের দ্রুত গতি চরিত্রগুলোর সাথে পাঠকের আবেগিক সংযোগ তৈরিতে একটা বাধা সৃষ্টি করছে। ঠিক বলেছেন। থ্রিলার বা হরর গল্পে গতিটা খুব দরকারি, কিন্তু এখানে গতিটা বোধহয় একটু বেশিই হয়ে গেছে। হ্যাঁ, মানে হত্যাকাণ্ডগুলো এত তাড়াতাড়ি ঘটছে যে পাঠকের মনে চরিত্রগুলোর জন্য কোনো ছাপ ফেলার সুযোগই থাকছে না। একদম তারা আসছে আর আমরা কিছু বুঝে ওঠার আগেই তারা মারা যাচ্ছে। যেমন ধরুন কদম বা জাগিয়ার মৃত্যু। ঠিক। আমরা তো তাদের চিনিই না, তাই তাদের মৃত্যুটা আমাদের কাছে শুধু একটা সংখ্যা হয়ে থেকে যাচ্ছে। ভয়টা কাজ করছে, কিন্তু সেই ভয়ের সাথে যে একটা কষ্ট বা আতঙ্ক জড়িয়ে থাকে সেটা আসছে না। একদম ঠিক পয়েন্ট। দুর্বলতাটা ঠিক এখানেই। গল্পে ইন্সপেক্টর মোহিত, টিটু, কদম, জাগিয়া এদেরকে আমরা কেবল শিকার হিসেবেই দেখছি। হুম। তাদের মৃত্যুটা গল্পকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু পাঠকের মনে কোনো দাগ কাটছে না, কারণ আমরা তাদের মানুষ হিসেবে চেনার সুযোগটাই পাচ্ছি না। ঠিক। মৃত্যুগুলো শুধুই ঘটনা, কোনো ব্যক্তিগত ট্র্যাজেডি হয়ে উঠছে না। পাঠকের মনে হচ্ছে ও আচ্ছা, আরেকজন মারা গেল, কিন্তু তাদের জন্য সত্যি সত্যি যে খারাপ লাগা সেই জায়গাটা তৈরি হচ্ছে না। আর এখানেই কিন্তু গল্পের আবেগী গভীরতা বাড়ানোর একটা বড় সুযোগ ছিল। কিরকম? আমার পরামর্শ হচ্ছে কয়েকটা হত্যাকাণ্ডের দৃশ্যকে একটু ধীরে, আরও একটু বিশদভাবে দেখানো যেত। আচ্ছা। প্রভাবশালী মনে হতো। আমাদের মনে রাখতে হবে, হরর গল্পে ভয়টা শুধু বিভৎসতা থেকে আসে না। ঠিক। ভয়টা আসে সেই চরিত্রটার জন্য মায়া থেকে, যার বিপদটা আসছে। আমরা যদি চরিত্রটাকে একটু হলেও পছন্দ করি, তাহলে তার বিপদে আমাদের ভয়টাও দ্বিগুণ হয়ে যায়, তাই না? বাহ, এটা দারুণ একটা দৃষ্টিকোণ। আমরা যদি একটা উদাহরণ দিয়ে ভাবি তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। হ্যাঁ, বলুন। যেমন ধরুন ইন্সপেক্টর মোহিত রাও। গল্পে আমরা তাকে দুর্যোগের রাতে পেট্রোলিং করতে দেখছি, কিন্তু তার ঠিক আগে যদি একটা ছোট্ট দৃশ্য যোগ করা যেত। যেমন? ধরুন ডিউটিতে বেরোনোর আগে সে তার স্ত্রীর সাথে ফোনে কথা বলছে। স্ত্রী তাকে সাবধানে থাকতে বলছে, অথবা সে গাড়িতে বসে তার ছোট মেয়ের আঁকা একটা ছবি দেখছে। এই ছোট্ট একটা মুহূর্তই কিন্তু তাকে শুধু একজন পুলিশ অফিসার থেকে একজন বাবা বা স্বামীতে পরিণত করে দেবে। চমৎকার উদাহরণ। আর যখন সেই বাবা বা স্বামীর মৃত্যু ঘটবে, তখন তার প্রভাবটা অনেক অনেক বেশি হবে। ঠিক তাই। পাঠকের মনে হবে সে একজন জলজান্ত মানুষকে হারাচ্ছে, শুধু গল্পের একটা চরিত্রকে নয়। একই জিনিস নার্স সিরিল ডিসুজার ক্ষেত্রেও তো ভাবা যেতে পারে। হ্যাঁ, গল্পে বলা হয়েছে তিনি একাই থাকেন, আর তার একটা পোষ্য কুকুর রকি আছে। ঠিক। এই তথ্যটাকে আরও ভালোভাবে ব্যবহার করা যেত। কিভাবে? একটু বুঝিয়ে বলবেন? ধরুন, তার হত্যাকাণ্ডের ঠিক আগের দৃশ্যে আমরা তাকে দেখছি সে রকির সাথে কথা বলছে, ওকে নিজের হাতে খাওয়াচ্ছে আর নিজের একাকিত্বের কথা বলছে। আচ্ছা। হয়তো বলছে, রকি, তুই ছাড়া আমার আর কে আছে বল। এই ধরনের একটা আবেগঘন মুহূর্তের পরই যদি সেই ভয়ঙ্কর অতিথি তার বাড়িতে ঢোকে আর রকি তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়, তাহলে সিরিলের মৃত্যুটা পাঠকের মনে অনেক বেশি নাড়া দেবে। একদম, তখন তার মৃত্যুটা আর শুধু গল্পের একটা ঘটনা থাকবে না, একটা একাকী মানুষের জীবনের করুণ পরিণতি হয়ে উঠবে। আমি বুঝতে পারছি। এই ছোট ছোট পরিবর্তনগুলোই গল্পটাকে একটা সাধারণ হরর গল্প থেকে একটা মনে রাখার মতো গল্পে পরিণত করতে পারে। ঠিক। এই যে চরিত্রদের সাথে সংযোগের অভাব, এটা কিন্তু শুধু পার্শ্ব চরিত্রদের ক্ষেত্রেই নয়। আমার মনে হয়েছে গল্পের মূল চরিত্র, মানে বৃত্তির রহস্য সমাধানের প্রক্রিয়াতেও এই সমস্যাটা কিছুটা আছে। আর এটাই আমাদের দ্বিতীয় আলোচনার বিষয়। হ্যাঁ, আমি আপনার সাথে একমত। গল্পের শেষে ফাদারের বর্ণনার মাধ্যমে যেভাবে সব রহস্য খোলাসা করা হলো, সেটা বেশ সহজ একটা সমাধান মনে হয়েছে। হুম। আমাদের বলা হচ্ছে যে বৃত্তি সবকিছু নিজে থেকেই বুঝতে পেরেছিল। কাজের লোকের কাছে রেবেকার ব্ল্যাক ম্যাজিকের কথা শুনেছে, নিহতদের মধ্যেকার যোগসূত্র খুঁজে পেয়েছে। কিন্তু এই পুরো প্রক্রিয়াটা ঘটছে পর্দার আড়ালে। ঠিক। আমরা বৃত্তিকে এই বুদ্ধিদীপ্ত কাজগুলো করতে দেখছি না। না। আর এর ফলে যেটা হয় তা হল আমাদের বৃত্তির বুদ্ধিমত্তা সম্পর্কে কেবল বলা হয়, দেখানো হয় না। এটা তো শো ডোন্ট টেল নিয়মের একেবারে উল্টো।
একদম। পাঠক হিসেবে আমরা বৃত্তির যাত্রার অংশীদার হতে পারছি না। আমরা কেবল শেষ মুহূর্তে ফলাফলের দর্শক হয়ে থাকছি। এর ফলে বৃত্তির চরিত্রটা ততটা শক্তিশালী হয়ে উঠতে পারছে না যতটা হওয়ার কথা ছিল। তাকে বেশ নিষ্ক্রিয় মনে হয়। আর আমার মনে হয় লেখক এখানে পাঠককে একসাথে রহস্য সমাধানের যে আনন্দ তা থেকে বঞ্চিত করেছেন। ঠিক। আমার পরামর্শ হল গল্পের শেষে একটা লম্বা ব্যাখ্যার বদলে কাহিনী এগোনোর সাথে সাথে ছোট ছোট দৃশ্যের মাধ্যমে বৃত্তির সন্দেহ, তার ভয় এবং তার তদন্তের বিভিন্ন পর্যায়ে তুলে ধরা যেত। হ্যাঁ, তাহলে পাঠকও বৃত্তির সাথে একসাথে ভাবতে পারত। ঠিক, তার ভয়ের সঙ্গী হতে পারত এবং গল্পের সাথে আরও অনেক বেশি জড়িয়ে পড়ত। এটা কিভাবে করা যেতে পারে তার কিছু উদাহরণ যদি আমরা ভাবি, যেমন সিরিলের মৃত্যুর খবর পাওয়ার পর একটা দৃশ্য যোগ করা যেত, কিরকম? যেখানে বৃত্তি রাতে একা বসে একটা ডায়েরিতে নিহতদের নাম লিখছে। হয়তো সে নামের পাশে তাদের মৃত্যুর তারিখ আর জায়গা লিখছে এবং তাদের প্রত্যেকের সাথে পিটার ডিসুজার মৃত্যুর কী সম্পর্ক ছিল সেটা মেলানোর চেষ্টা করছে। দারুণ আইডিয়া। এই একটা দৃশ্যই বৃত্তির চরিত্রকে অনেক বেশি সক্রিয় করে তুলবে। দেওয়ালে হয়তো সে একটা ম্যাপ টাঙিয়ে জায়গাগুলো পিন দিয়ে চিহ্নিত করছে। আরও একটা জিনিস করা যেতে পারে। কলকাতা যাওয়ার আগে আমরা তাকে শুধু ভয় পেয়ে পালাতে দেখছি, কিন্তু এর বদলে যদি দেখানো হয় সে ভয় পেলেও সত্যটা জানার জন্য মরিয়া। আচ্ছা। হয়তো সে গভীর রাতে লুকিয়ে লাইব্রেরিতে বা ইন্টারনেটে পুরনো খবরের কাগজের আর্কাইভ ঘাঁটছে, পিটার ডিসুজার গ্যাং নিয়ে পুরনো আর্টিকেলগুলো পড়ছে। ঠিক। হয়তো সে অরিনকে কিছু না জানিয়েই তার সাথে কথা বলার সময় ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করে তথ্য বের করার চেষ্টা করছে। একদম। এই ছোট ছোট দৃশ্যগুলো শুধু বৃত্তির চরিত্রকে গভীরতা দেবে তাই নয়, গল্পের রহস্যটাকেও আরও ঘনীভূত করবে। পাঠক তখন ভাববে বৃত্তি কি খুঁজে বের করার চেষ্টা করছে, সে কি পারবে? হ্যাঁ, এই প্রশ্নগুলোই পাঠককে শেষ পর্যন্ত ধরে রাখবে। আর তখন গল্পের শেষে তার নেয়া পদক্ষেপগুলোকে অনেক বেশি যুক্তিযুক্ত এবং অর্জিত বলে মনে হবে। আর তখন মনে হবে বৃত্তি সত্যিই এ সমাধানের যোগ্য। সে শুধু ভাগ্যক্রমে বেঁচে যায়নি, নিজের বুদ্ধিমত্তা আর সাহসের জোরে পরিস্থিতিটা সামাল দিয়েছে। একদম। এই যে চরিত্রের নিষ্ক্রিয়তা, এটা ক্লাইম্যাক্সে গিয়ে আরও বড় একটা সমস্যা তৈরি করেছে বলে আমার মনে হয়। এটাই আমাদের আজকের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, অরিনের সন্দেহের উপকাহিনীটা গল্পে দারুণ উত্তেজনা তৈরি করে, কিন্তু চূড়ান্ত মুহূর্তে পাদ্রীদের হঠাৎ করে চলে আসাটা গল্পের মূল চরিত্রদের সংকট থেকে বেরিয়ে আসার ক্ষমতাকে বেশ কিছুটা কমিয়ে দেয়। ঠিক। গল্পের ক্লাইম্যাক্সে অরিন, বৃত্তি আর সুদীপ যখন কবরস্থানে পিশাচরূপী পিটারের মুখোমুখি হয় তখন তারা প্রায় অসহায়। হ্যাঁ, তাদের নিজেদের বাঁচানোর কোনো উপায়ই যেন জানা নেই। আর ঠিক সেই মুহূর্তে ফাদার জোসেফ এবং অ্যান্ড্রু এসে তাদের উদ্ধার করেন। সাহিত্যের ভাষায় একে বলে ডিউস এক্স মাসিনা, মানে একরকম দৈব সমাধান। ঠিক তাই। যখন মনে হয় লেখায় এমন একটি সংকট তৈরি হয়েছে যা থেকে চরিত্রদের বেরোনোর কোনো পথ নেই, তখন হঠাৎ করে বাইরের কোনো শক্তি এসে তাদের বাঁচিয়ে দেয়। এটা পাঠকের মনে এক ধরনের অতৃপ্তি তৈরি করতে পারে। মনে হতে পারে চরিত্ররা নিজেদের চেষ্টায় জেতেনি, তাদের জিতিয়ে দেওয়া হয়েছে। একদম। আর এর ফলে তাদের পুরো যাত্রার প্রভাবটাই কিছুটা কমে যায়। আমাদের মনে হতে পারে যদি ফাদাররা ঠিক সময়ে না আসতেন তাহলে তো সবাই মারাই যেত। ঠিক। এটা আমাদের হিরোদের, অরিন, বৃত্তি, সুদীপ, এদেরকে ভিকটিম হিসেবেই রেখে দেয়, হিরো হিসেবে প্রতিষ্ঠা করে না। তাই আমার পরামর্শ হল চূড়ান্ত লড়াইয়ে প্রধান চরিত্রদের আরও সক্রিয় ভূমিকা দেওয়া উচিত। কিন্তু কিভাবে সেটা করা সম্ভব? ফাদারদের সাহায্য তো লাগবেই, কারণ এটা একটা অতি প্রাকৃত শক্তির বিরুদ্ধে লড়াই। অবশ্যই লাগবে, কিন্তু সাহায্যটা সরাসরি না হয়ে পরোক্ষ হতে পারে। আচ্ছা। যেমন একটা উপায় হতে পারে যে ফাদাররা হয়তো আগে থেকেই বিপদের আঁচ পেয়েছিলেন এবং বৃত্তিকে আত্মরক্ষার জন্য কিছু একটা দিয়ে রেখেছিলেন, ধরুন এক বোতল মন্ত্রপুত জল বা একটা রূপোর ক্রুশ। এবং তারা তাকে শিখিয়ে দিয়েছিলেন যে চরম বিপদের মুহূর্তে কিভাবে সেটা ব্যবহার করতে হবে। বাহ, এটা একটা দারুণ ভাবনা। তাহলে কবরস্থানে ফাদাররা আসার আগেই বৃত্তি বা সুদীপ নিজেরাই পিটারের উপর প্রথম আঘাতটা হানতে পারত। ঠিক। হয়তো সেই আঘাতে পিটার পুরোপুরি কাবু হতো না, কিন্তু তারা নিজেদের লড়াইটা অন্তত শুরু করতে পারত। এটা তাদের অসহায়ত্ব কমিয়ে দিত। এবং পাঠক হিসেবে আমরা তাদের জন্য গলা ফাটানোর সুযোগ পেতাম। এটা তাদের চরিত্রকে অনেক বেশি শক্তিশালী করে তুলত। ঠিক। অন্য একটা বিকল্পও ভাবা যেতে পারে।
যা তাদের সম্মিলিত প্রচেষ্টাকে আরও বেশি গুরুত্ব দেবে। কি রকম? ধরুন, ফাদাররা যখন বাইরে থেকে রেবেকার ব্ল্যাক ম্যাজিক বা মন্ত্রপাঠ আটকাচ্ছেন, সেই সময়ে কবরস্থানের ভেতরে অরিন, বৃতি আর সুদীপকে একসাথে বুদ্ধি খাটিয়ে পিটারকে দুর্বল করতে হচ্ছে। এটা খুব আকর্ষণীয় লাগছে শুনতে। যেমন অরেন তার ডাক্তারির জ্ঞান ব্যবহার করে হয়তো বুঝতে পারল যে পিটারের এই ভৌতিক শরীরটা আগুনের তাপে দুর্বল হয়ে পড়ে, বা হয়তো সে লক্ষ্য করল যে নির্দিষ্ট একটা শব্দে পিটার বিভ্রান্ত হচ্ছে। আচ্ছা, সেই সুযোগে সুদীপ হয়তো তার শারীরিক শক্তি দিয়ে পিটারকে কিছুক্ষণের জন্য আটকে রাখল, আর বৃতি সেই দুর্বল মুহূর্তে এমন কিছু করল যা পিটারকে চূড়ান্তভাবে পরাস্ত করতে সাহায্য করল। অসাধারণ। এটা হলে ক্লাইম্যাক্সটা অনেক বেশি অর্থবহ হয়ে উঠবে। তখন মনে হবে এটা শুধু ফাদারদের বিজয় নয়, এটা অরিন, বৃতি আর সুদীপেরও বিজয়। তারা কেবল ভাগ্যের জোরে নয়, নিজেদের বুদ্ধি, সাহস আর সম্মিলিত প্রচেষ্টার যোগ্যতায় বেঁচে ফিরেছে। একদম। তো সংক্ষেপে যদি বলি, আজকের আলোচনায় আমরা 3টি মূল বিষয় তুলে ধরেছি। প্রথমত, গল্পের কিছু মুহূর্তের গতিকে সামান্য নিয়ন্ত্রণ করে এবং পার্শ্বচরিত্রদের মানবিক দিকগুলো ফুটিয়ে তুলে পাঠকের সাথে তাদের মানসিক সংযোগ আরও গভীর করা। দ্বিতীয়ত, বৃতির রহস্য সমাধানের প্রক্রিয়াটি শুধু বর্ণনার মাধ্যমে না দেখিয়ে ছোট ছোট ঘটনার মাধ্যমে দেখানো। এতে পাঠকও রহস্য সমাধানের অংশ হতে পারবে এবং বৃতির চরিত্রটি আরও সক্রিয় ও বুদ্ধিদীপ্ত হয়ে উঠবে। এবং তৃতীয়ত, ক্লাইম্যাক্সে ডিউস এক্স ম্যাকিনা এড়িয়ে গিয়ে মূল চরিত্রদের আরও সক্রিয় ভূমিকা দেওয়া, যাতে তাদের বিজয়কে অর্জিত বলে মনে হয় এবং তাদের যাত্রা আরও প্রভাবশালী হয়ে ওঠে। একদম। এই পরামর্শগুলো বিবেচনা করে গল্পটিকে আরও উন্নত করার অনেক সুযোগ রয়েছে। আপনার কাজটি পরিমার্জনা করে আবার জমা দেওয়ার জন্য আমরা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি।